কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। প্রাণীগুলো তাদেরকে পিঠ থেকে ছুঁড়ে ফেলে দেয় আর দ্রুত সরে পড়ে নিরাপদ দূরত্বে। আর তখনই শুরু হয় আক্রমণের পালা। বিস্ময় ভরা চোখে আব্রাহা আর তার সেনারা দেখতে পায় আকাশ অন্ধকার করে বৃষ্টির মতো নেমে আসছে লাখ লাখ ক্ষুদ্র পাথরখণ্ড। মূলত আবর্তমান আবাবিল পাখিরা ঠোঁটে করে বয়ে এনেছিল এই পাথরগুলো। পরিস্থিতি আন্দাজ করতে পেরে পাগলের মতো ছুটতে থাকে আব্রাহার সেনারা। নিজেদেরকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে তারা, কিন্তু তাদের সব চেষ্টা বৃথা যায়। এক একটি পাথর বুলেটের গতিতে নেমে আসে, কোনোটা তাদের মস্তক চূর্ণ করে দেয় আর কোনোটা তাদের বুক ঝাঁঝরা করে দেয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মাটির সাথে মিশে যায় আব্রাহার বিশাল বাহিনী। এক অলৌকিক সত্তার ইশারায় কাবা ঘরকে রক্ষা করার এই গল্প নিমিষে ছড়িয়ে পড়ে সমগ্র আরব উপদ্বীপে। দূর দূরান্ত থেকে মূর্তি পূজারী গোত্রগুলো দলে দলে ছুটে আসতে থাকে মক্কা নগরীতে। পরম ভক্তি সহকারে তারা পূজা করতে থাকে কাবা ঘর ও তার চারপাশে স্থাপিত মূর্তিগুলোর। এভাবে ঐতিহাসিক নানা ঘটনার মধ্য দিয়ে কাবা হয়ে ওঠে আরবের সবচেয়ে বড় তীর্থস্থান। ফলে মক্কা নগরী হয়ে ওঠে আরবের প্রাণকেন্দ্র, আর তার বদৌলতে কুরাইশরা হয়ে ওঠে আরবদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী। যদিও অন্যান্য আরবদের মতো কুরাইশরাও নানা গোত্রে বিভক্ত ছিল, তথাপি কাবা ও কাবাকেন্দ্রিক নেতৃত্বের প্রশ্নে তারা ছিল ঐক্যবদ্ধ। তারা জানত আরব ভূমিতে তারা ঠিক ততদিন সম্মানিত হবে যতদিন তারা সম্মিলিতভাবে কাবার নিয়ন্ত্রণ নিজেদের হাতে ধরে রাখতে পারবে। বাদশাহ আব্রাহার হস্তি বাহিনীর পতনের প্রায় 40 বছর পরের কথা। জমজমাট মক্কায় হঠাৎ একদিন অস্থিরতা দেখা দেয়। গোত্রপতিদের মধ্যে দেখা দেয় চাঞ্চল্য। জরুরি বৈঠকের আহ্বান করা হয়। বৈঠকখানায় জমায়েত হতে থাকেন মক্কার প্রভাবশালী কুরাইশ নেতৃবৃন্দ।